যেটা আমরা আদর করে টেসলা বলি, রাইট বাংলাদেশে যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো কত বছর মধ্যে আমরা একটা হোল ব্যাটারি নেশন হিসেবে নিজেদেরকে দেখতে পারি? বেবি ট্যাক্সি থেকে সিএনজি তে আসতেও কিন্তু ইট টেকস আ লট অফ টাইম, সো ওই ট্রানজিশনের সময়টা আমাদের দিতে হবে। হোয়াট ইজ ওয়ান মিসকনসেপশন যেটা খুবই বেশি প্রিভ্যালেন্ট, সবাই এটা নিয়ে কথা বলে, বাট ইটস এ মিথ? সো লিডারশিপে সবাই বলে যে খুব সস্তা ব্যাটারি, হ্যাঁ। এইটার জন্য কখনো রিপ্লেসমেন্ট হবে না লিথিয়ামে। বাংলাদেশে এটা কমন মিথ, বাট আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্টে যাবেন তখন আপনার লিডারশিপের থেকে লিথিয়াম ইজ ভেরি চিপ। লিথিয়াম আয়নের ক্ষেত্রে কি আমরা প্রস্তুত ওই রিসাইক্লিং জন্য? আচ্ছা, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রি এখন লিথিয়ামে চলে গেছে, স্টিল কিছু জায়গায় লিডারশিপ ইউজ হচ্ছে, ওরা ছাড়া আর কোথাও ইউটিলাইজেশন নাই। ডেফিনেটলি প্ল্যান থাকা উচিত, পলিসি থাকা উচিত, কিন্তু এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই এখন। Hello everyone, this is Galib Nakib Rahman, and welcome everyone to our another episode of iNext Talk. And আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ব্যাটারি ইন্ডাস্ট্রি নিয়ে, and we have an expert among us, নাসিমুল কবির ভাই। কেমন আছেন ভাই? জি, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সো আপনি দর্শকদের কাছে আপনার নিজে ইন্ট্রোডিউস করে দেন। আমি ব্যাটারি ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার শুরু হয়েছে, সো ইটস বিন লাইক 16 years of my life in the corporate world. So most of them are passed away in the battery industry, and এর মধ্যে আমি রহিম আফরোজের চাকরি করেছি লাইক 6 years এর মতো, and এরপরে সাইফ পাওয়ার ব্যাটারিতে আমি চাকরি করেছি। So at this moment I'm doing consultancy in Castex Limited. It's a battery swapping company. So we actually swap the battery from lead acid to lithium in the three-wheeler mostly. This is the project we are working on right now. Right. So আমরা বাংলাদেশে অনেক জায়গায় we have established our charging stations, and we are working on it. সো ভাই, এত লম্বা এক্সপিরিয়েন্সে লেট মি আস্ক ইউ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। বর্তমানে গ্লোবালি ব্যাটারি ইন্ডাস্ট্রি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, এন্ড বাংলাদেশ আমরা এখন কোন পজিশন আছি এই ইন্ডাস্ট্রিতে? যদি বলা হয় যে গ্লোবালি ব্যাটারি ইন্ডাস্ট্রি যদি বলি, লেটস স্টার্ট উইথ দ্যাট। lead acid battery এবং the next technology is that lithium ion technology. So এই দুইটা টেকনোলজি নিয়ে এখন গ্লোবালি আর কমার্শিয়ালাইজড। সো এরপরে আরো অনেকগুলো টেকনোলজি নিয়ে আসছে যেটা এখনো কমার্শিয়ালি হয়নি ওইভাবে। যদি লিড অ্যাসিড বলি, ইটস লাইক 170 প্লাস ইয়ার্স ওল্ড টেকনোলজি, আর বাংলাদেশে এটা 70 প্লাস ইয়ার্স ওল্ড চলতেছে। ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি বলি, $50 billion অফ মার্কেট, হুইচ ইজ অ্যাপারেন্টলি $100 billion হয়ে যাবে বাই 2035। সো দ্য ট্রানজিশন হচ্ছে যেরকম, সো সেইখানে আমার ক্যালকুলেশন অনুযায়ী যে 2030 বা 2035 or 40 পরে লিড অ্যাসিড ডিক্লাইনিং শুরু হবে, লিথিয়ামের দিকে মুভ করবে, তখন মানে ডমিনেশনটা চেঞ্জ হতে থাকবে। আর বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি যে ব্যাটারি ইজ এ টেকনিক্যাল ডিভাইস, দিস ইজ দ্য অনলি ডিভাইস ইন দ্য ওয়ার্ল্ড যেখানে আপনি এনার্জি স্টোর করতে পারবেন এবং এনার্জি এক্সট্রাক্ট করতে পারবেন। এর বাইরে এখন পর্যন্ত কোনো টেকনোলজি হয় নাই। সো এই ডিভাইসের বাংলাদেশের পার্সপেক্টিভে দিস ইজ দ্য আমার এক্সপিরিয়েন্স বলে অনলি টেকনোলজিক্যাল ডিভাইস যেখানে আপনি এন্ড টু এন্ড বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয়। আমি জানি না আর অন্য যেগুলো টেকনিক্যাল ডিভাইস যেগুলো হচ্ছে, টিভি বলেন, মোবাইল বলেন, হোয়াট এভার ইট ইজ, সাম পোর্শন আপনার বাইরে থেকে অথবা মেজরিটি পোর্শন আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে নেয়, এখানে অ্যাসেম্বল হচ্ছে, অর এভরিথিং বাকি সব কাজগুলো হচ্ছে। কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি বাংলাদেশে ওভারঅল বাংলাদেশি ম্যানুফ্যাকচার হচ্ছে এন্ড টু এন্ড। আপনি যদি ম্যানুফ্যাকচার টু ইউজ টু রিসাইকেল, সব বাংলাদেশেই হচ্ছে। সো ইটস এ $1 billion ইন্ডাস্ট্রি রাইট নাও, অ্যান্ড কেউ এখানে বাদ নাই। আপনি 2-wheeler, 3-wheeler, 4-wheeler সব জায়গায় লিড অ্যাসিড ব্যাটারি ইউজ হচ্ছে। আপনি ভ্যান গাড়িতে যে রাত্রেবেলা সবজি বিক্রি করতেছে তার লাইটের জন্য আপনার ব্যাটারি ইউজ হচ্ছে। আপনার বাসা বাড়িতে আপনি লাইট ইউজ করতেছেন, টেলিকমের টাওয়ারের জন্য আপনি লিড অ্যাসিড ব্যাটারি ইউজ হচ্ছে। ইটস এভরিওয়্যার, ইউ ক্যানট স্টে উইদাউট ব্যাটারি, স্পেশালি ইন বাংলাদেশ। Well said. In that case, let's talk about a very key factor, lead pollution. একদম ফার্স্ট এটা নিয়ে বলি, কারণ মানে মানুষজন ব্যাটারি বললেই সবার আগে মাথায় আসে লেড পলিউশন, এন্ড এটা নিয়ে হচ্ছে এনভায়রনমেন্টালিস্ট যারা আছে ওভারঅল সাস্টেনেবিলিটি মানে এগেইনস্টে কিন্তু বড় একটা কি পয়েন্ট হিসেবে দেখানো হয় এটাকে। রাইট। সো হাউ ডু ইউ অ্যানসার দ্যাট, এন্ড হোয়াট ইজ দিস এক্স্যাক্টলি, এবং কিভাবে কি এটা ইমপ্যাক্টটা ফেলছে? ইউ সি যে লিড অ্যাসিড ব্যাটারির দ্য মেজর কম্পোনেন্ট ইজ দ্য লিড, বাংলায় বললে সীসা। সো সীসা থেকে যখন ব্যাটারিতে কনভার্ট হয়, এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে কিন্তু লেড এক্সট্রাক্ট হয়। সো এটা ইভাপোরেট হয়, এটা আপনি যখন ইনহেল করবেন আপনার শরীরে ঢুকবে, এন্ড লেড বলা হয় যে একটা জেনারেশন কি দুইটা জেনারেশন থেকে যায়। সো আপনার নেক্সট জেনারেশন উইল ক্যারি দিস লিড। সো এটা এত সহজে চলে যায় না। এবং লিড অ্যাসিড ব্যাটারি যখন রিসাইকেল হয়, দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। ইফ ইউ ডোন্ট প্রপারলি
রিসাইকেল ইট, যেটা বাংলাদেশে মোর দেন 40%, আর আনঅর্থোডক্স এবং ওপেন রোড সাইডে আমাদের ব্যাটারি রিসাইকেল হয়। সো সেইখানে আপনি অটোমেটিক, এবং মোস্ট অফ দিজ লেবার আর চাইল্ড, শিশু কিশোর এরাই কাজ করতেছে। সো এরা লেডটাকে খুব কুইকলি অ্যাবজর্ভ করে ফেলতেছে। আই ডোন্ট নো এদের আসলে ফিউচারে কি হবে। সো এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস পার্ট। রিসাইকেল প্ল্যান প্রপারলি নাই, যাদের আছে তারা করতেছে, কিন্তু আমার এন্টায়ার $1 বিলিয়ন ইন্ডাস্ট্রির জন্য নট এনাফ রিসাইকেল প্ল্যান বাংলাদেশে হইছে। এখানে গভর্নমেন্টের ফোকাস নাই, এখানে আমরা কেউ সবাই চোখ বন্ধ করে আছি, সো দ্যাট নোবডি ক্যান সিজ আস। মানে কেউ দায় স্বীকার করতে যাচ্ছে না, কেউ দায় স্বীকার করতেছে না। আপনি যখন বাতাসে এয়ার পলিউশন বলতেছেন, তো এয়ার পলিউশনটা হচ্ছে ম্যাক্সিমাম লিড, সো তখন এটা মোবিলিটি থেকে যে এক্সট্রাক্ট হচ্ছে কালো ধোঁয়া, সেটাতে আপনি করতেছেন। কিন্তু ব্যাটারি যখন রিসাইকেল হচ্ছে, সেটা কিন্তু আরো ডেঞ্জারাসলি ছড়ায় যায়। সো আপনি যখন প্রোডাকশন করতেছেন, সেখানে আপনি প্রপার ইটিপি এটিপি মেনটেন করতেছেন কিনা, সেখান থেকেও লেড এক্সট্রাকশনের ব্যাপার থাকে, যেটা আপনি এয়ারের সাথে মিক্স হবে। প্রপার এয়ার ট্রিটমেন্ট প্ল্যান না থাকলে ওখানে লেড বের হয়ে যাবে। সো ভাই ইমপ্লিমেন্টেশন তো একবারই হচ্ছে না। একবারে হচ্ছে না সেটা বলবো না। বিগ কর্পোরেট হাউস যারা আছে, রহিম আফরোজ, হ্যামকো, ভলভো ব্যাটারি যারা আছে, দে আর ডুইং ইট প্রপারলি, বাট দ্যাটস নট এনাফ। আপনি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে, সেখানে কত পার্সেন্ট আপনি 59% ধরেন রিসাইকেল হয়, সো বাকি 40% আপনার হচ্ছে না। ইউ আর এক্সট্রাক্টিং ইট ইন দ্য রোড সাইড, আপনি এটা পানিতে ফেলে দিচ্ছেন, আপনি বাতাসে মিশে যাচ্ছে। সো দিস ইজ হ্যাপেনিং এভরিওয়্যার ইন দ্য বাংলাদেশ। যেখানে যেখানে রিসাইকেল হচ্ছে রোড সাইডে, সব জায়গায় এই প্রবলেমটা হচ্ছে, এবং এটা নিয়ে হাইলাইটেড হয় না। অনেক রিপোর্ট আসছে, ওইখানেই শেষ, কিন্তু নোবডি বদার্স অ্যাবাউট ইট। এই যে যারা প্রপারলি করছে, এটাও কি অনেক ক্ষেত্রে মোটিভেটেড বাই দ্য ফ্যাক্ট যে তাদের প্যারেন্ট কোম্পানি এটা চাচ্ছে দেখে হচ্ছে, নাকি দে আর জেনুইনলি ফলোইং ইট? হোয়াটস ইউর টেক? 2-3টা কোম্পানি প্রপারলি করতেছে, ইট হ্যাজ টু বি, কারণ আপনি যদি ব্যাটারিকে প্রপারলি রিসাইকেল করতে না পারেন, আপনার কমার্শিয়ালি এটা কস্ট ইফেক্টিভ হবে না। সো দে ডু ইট প্রপারলি। কিন্তু আমরা বাকি যারা আছে, তাদের সবই ধরেন হাতে হচ্ছে। আপনি একটা ব্যাটারি হাতুড়ি দিয়ে ভাঙতেছেন, ভেঙে ওপেন করতেছেন, লিডটাকে আপনি ওপেন এয়ারে ছেড়ে দিচ্ছেন। সো এরপরে আপনি লিডগুলো কালেক্ট করে আপনি একটা গামলার মধ্যে ফেলতেছেন, সেখানে আপনি লিডটা গলাচ্ছেন হিট দিয়ে, এন্ড দ্যাটস ওপেন। রান্না যেভাবে হয় সেভাবে, হ্যাঁ হ্যাঁ। সো এভাবেই হচ্ছে। যারা করতেছে প্রপারলি করতেছে, আর যারা করতেছে না, তারা একেবারেই কোনো গাইডলাইনের কোনো ধারে কাছে নাই। সো দ্যাটস ওয়াই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, বাংলাদেশে আমি যখন 2008 সালের দিকে ক্যারিয়ার শুরু করেছি, তখন আমরা নিয়ারলি 70% লেড ইম্পোর্ট করতাম। এখন আমরা 20% লেডও ইম্পোর্ট করি না। সো উই আর কাইন্ড অফ মানে ইন্ডিপেন্ডেন্ট ইন আওয়ার লেড ক্যাপাসিটি, লেড ইউজেসের জন্য রিসাইকেল হচ্ছে বলে। এই রিসাইকেলটা যদি আরো প্রপারলি করতে পারে, তাহলে আমাদের লেড এক্সট্রাকশন রেটটাও বাড়বে, এনভায়রনমেন্ট সেভ হবে, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে মানে ইএসজি যে গোলগুলো আছে, সেগুলোতে মিট করা আরো ইজি হবে। হ্যাঁ, একটা টার্ম খুব বেশি শোনা যায় যে কোনো ফোরামে, টক শোতে, ইভেন পেপারও, যে ব্যাটারি ট্রানজিশন। We all talk about this. Exactly টা কি, একদম লেম্যানদের জন্য ব্রেকডাউন করে বলেন, এটা ভবিষ্যৎটা কিভাবে, বিষয়টা কিভাবে হচ্ছে কি? ব্যাটারি ট্রানজিশন যদি বলতে একদম বাংলা ভাষায়, লিড অ্যাসিড ব্যাটারি থেকে এখন লিথিয়াম ব্যাটারি দিকে শিফট হচ্ছে, দ্যাট ইজ দ্য ট্রানজিশন। এখন যেহেতু লিড অ্যাসিড ব্যাটারির অনেকগুলো প্রবলেমের একটা প্রবলেম হচ্ছে কি এনার্জি ডেনসিটি, মানে আমার একটা ছোট্ট জায়গার মধ্যে কি পরিমাণ এনার্জি এক্সট্রাক্ট হচ্ছে, সেই জায়গার থেকে লিড অ্যাসিড থেকে লিথিয়াম হচ্ছে 1/4 চলে আসে। সো আমি যদি ধরেন 1/1 স্কোয়ার ফিটে যদি 1 কিলোওয়াট ইলেকট্রিসিটি, জাস্ট ফর এক্সাম্পল, ইলেকট্রিসিটি এক্সট্রাক্ট করতে পারি, সেটা 1/2 আর 1/4 স্কোয়ার মিটারের মধ্যে আমি সেম পরিমাণ এনার্জি এক্সট্রাক্ট করতে পারবো। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য লিথিয়াম ব্যাটারি। 2 নাম্বার, ইটস কমপ্লিটলি হাফ অফ দ্য ওয়েট অফ লিড অ্যাসিড ব্যাটারি, ওজন কম। 3 নাম্বার হচ্ছে গিয়ে এটার লাইফ স্প্যান অনেক বড়, এটা আপনার 5 ইয়ার্স পর্যন্ত মিনিমাম ইট ক্যান রান উইদাউট এনি প্রবলেম। এরপরে এই ব্যাটারিগুলোকে আবার রিফারবিশ বলি আমরা, রিফারবিশ করা যায়। মানে রিফারবিশ বলতে আমি ব্যাটারিটা ভেঙে ফেলবো তা না, এটাকে আবার কিছু প্রসেস আছে, চার্জিং ডিসচার্জিং বলে। সো করে ওইটাকে আবার লাইফ করা যায়। সো আপনি তখন সেকেন্ড লাইফ হিসেবে ব্যাটারিটাকে ইউজ করা যায়। সো এইটাকে টেনে আপনি মিনিমাম 8 ইয়ার্স থেকে আপনি আরো চাইলে আরো 2-3 বার করে 10 ইয়ার্স 12 ইয়ার্স পর্যন্ত রান করতে পারবেন। কস্ট এফেক্টিভনেস আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার তো ব্যাটারি তখন ইউটিলাইজেশন বেড়ে যাচ্ছে আরো। সো আপনার ওভারঅল লিড অ্যাসিডের, আপনি ধরেন, আমি যদি সিম্পল আরো বাংলায় বুঝাই, একটা আমরা যেটা বলি এখন 3 হুইলার ইজি বাইক, যেগুলা ইজি বাইকে প্রতি বছর ব্যাটারি চেঞ্জ করতে হয়, ওদের 5টা করে ব্যাটারি থাকে।
এখানে যদি আপনি লিথিয়াম বলেন ওটার 1/4 অফ দ্য সাইজ এন্ড 1/4 অফ দ্য ওয়েট দিয়ে আপনি লিথিয়াম ব্যাটারি চালাতে পারবেন, এবং এইটা 5 বছর মিনিমাম চলবে। সো আপনি যদি 5টা করে লিড অ্যাসিড ব্যাটারি বলি তাহলে 5 বছরে 25টা ব্যাটারি লাগতেছে, আর এখানে 10টা ব্যাটারি দিয়ে আপনার হয়ে যাচ্ছে। 10টা ব্যাটারি বলতেছে, এটাই 2টা ব্যাটারি দিয়ে আপনার 5 বছর চলে যাবে। সো আপনি বুঝতে পারতেছেন, এবং এরপরও আপনি ইউজ করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য লিথিয়াম ব্যাটারি, এন্ড ইউ ক্যান ইউজ ইট ইন এনি ফর্ম, মানে এনি ওয়ে। মানে আপনি যদি ব্যাটারিটাকে বলেন যে আমি শোয়া রাখবো বা দাঁড় করে রাখবো, এই কোনো সমস্যা নেই, কমপ্লিকেশন অনেক কম হয়ে যাচ্ছে। সো আপনার লিড অ্যাসিড ব্যাটারি সেটা করতে পারবেন। আপনি লিড অ্যাসিড ব্যাটারি সব সময় একই ফর্মে রাখতে হবে, এটা জার্কিং হবে, এটা অ্যাসিড টিল্ট হবে, অ্যাসিড বের হবে, অ্যাসিড ফিল করবে, ভেহিকেল নষ্ট করবে, অনেক কিছু আছে। সো এই প্রবলেমগুলো কোনোটাই লিথিয়ামে নাই। তাহলে লেড অ্যাসিড ব্যাটারির কি কোনো ভবিষ্যৎ নেই, এন্ড বৈশ্বিকভাবে এটা কোন দিকে যাবে? জাস্ট লাইক আই সেড, আমার পার্সোনাল ক্যালকুলেশন অনুযায়ী যে লেড অ্যাসিড ব্যাটারি 2040 পর্যন্ত গ্রোথ থাকবে। এটা মোস্টলি ইউজ হবে হচ্ছে কি আমাদের বাসা বাড়িতে যে আইপিএস ব্যাটারি হয়, এটা একটা লার্জার ভার্সন আছে। আপনি যদি ধরেন সোলার থেকে গ্রিড স্টোরেজ করবে ব্যাটারিতে, সেটা লিড অ্যাসিড দিয়ে করা সম্ভব। সো এই ইউটিলাইজেশন গুলো থেকে যাবে। কিন্তু অলরেডি আমি যখন রহিম হাফিজে ছিলাম, আমার মেজর ছিল হচ্ছে কি টেলিকমের ব্যাটারি, টাওয়ারে যে ব্যাটারিগুলো হয় সেটা আমরা বাংলাদেশে ফার্স্ট ম্যানুফ্যাকচার করেছিলাম। ওইটা ছিল টেলিকমের ইন্ডাস্ট্রির ফার্স্ট একটা ইকুইপমেন্ট, মেজর ইকুইপমেন্ট, যেটা বাংলাদেশে প্রডিউস হচ্ছিল। তো ওইখানে আমাদের টেলিকমের ব্যাটারি যাইতো। ওইসব জায়গায় যেখানে মেজর পাওয়ার রিকোয়ারমেন্ট, প্রাইস কম, ইনস্ট্যান্ট প্রাইসটা কম, মানে আপনি 5 বছরের ব্যাটারি যদি 5 বার চেঞ্জ করতে হয় তাহলে যে প্রাইসটা হবে, বাট ওটা প্রতি বছর আপনি টাকাটা দিচ্ছেন, প্রতিবার চেঞ্জ করতেছেন, টাকা দিচ্ছেন। কিন্তু লিথিয়ামে আপনি একবারে টাকাটা দিবেন, এবং দ্যাট ইজ লেস দেন 5 ইয়ার্স এ যে টাকাটা লিড অ্যাসিডে যাবে তার থেকে কম আসবে। সো ফিউচার ইজ দেয়ার স্টিল, কিন্তু লিথিয়াম আপনার আজকে হোক কালকে হোক, লিথিয়াম উইল ডমিনেট দ্য মার্কেট। ইভেন দো আপনার যদি টেক ট্রান্সফার হয়ে লিথিয়াম থেকে আরেকটা জায়গায় যায় সেটাই যাবে, কিন্তু লেড অ্যাসিড আলটিমেটলি সার্ভাইভ করবে না। আর এটার একটা মেজর কারণ হচ্ছে কি এশিয়ান মার্কেট পুরো গ্লোবাল ডমিনেটে। আমি যদি শুধু ভেহিকেল ধরি, 60% ভেহিকেল আর ইউজড আর রান ইন এশিয়া। সো এটা যতদিন আপনার ইলেকট্রিক হচ্ছে না ততদিন পর্যন্ত লিড অ্যাসিডের একটা ডিমান্ড থেকেই যাবে। সো সহসাই লিড অ্যাসিড শেষ হয়ে যাবে না, কিন্তু ডাউন দ্য রোড লাইক 15 ইয়ার্স আস্তে আস্তে ডিক্লাইন মোডে চলে যাবে। both of us are sustainability enthusiasts and practitioners of some level, right? তো ভাইয়া সেক্ষেত্রে আমার একটা খুব ফেভারিট কোয়েশ্চেন, we talked about refurbishment of lithium ion battery. এখন বাংলাদেশে ওভারঅল এই রিসাইক্লিং এর কনসেপ্টটাই অনেকটা এখনো ওই গ্রিন ওয়াশিং এর মধ্যেই রয়ে গেছে, রাইট? এন্ড উই আর নট ইভেন রেডি ফর ইট ইনফ্রাস্ট্রাকচারালি, সবাই যেটা মনে করি। লিথিয়াম আয়নের ক্ষেত্রে কি আমরা প্রস্তুত ওই রিসাইক্লিং এর জন্য? আচ্ছা, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। এটা অনেক জায়গায় কথা হয়। সো আমি সবসময় বলি, বাংলাদেশে আপনি একটা নতুন টেকনোলজি নিয়ে আসতেছেন, সো এক্সিস্টিং টেকনোলজি যারা ইউজ করতেছে তারা একটু রেজিস্ট করবে, দ্যাটস ভেরি অবভিয়াস। চেঞ্জ পছন্দ করে না, চেঞ্জ পছন্দ করে না, তার ব্যবসায় আমরা হাত দিয়ে কথা বলতেছি। সো সে ফার্স্টেই আসবে যে আমার লিথিয়ামের রিসাইকেল কই। জাস্ট লাইক আই সেড যে আমার বাংলাদেশে রিসাইকেল হচ্ছে 60%, আপনি 40% রিসাইকেল নিয়ে কোনো কথাই বলতেছেন না, এবং দ্যাট ইজ থিওরিটিক্যালি, আই মিন মানে হিসাব, মানে একটা ক্যালকুলেশন ডকুমেন্টারি আসতেছে, কিন্তু আই থিঙ্ক এর থেকে বেশি উইদাউট সুপারভিশন রিসাইকেল হয় রোড সাইডে। সো সেইখানে আপনি যখন লিথিয়ামের রিসাইকেলের কথা বলবেন, যেখানে আমি আপনাকে বললাম যে 5 থেকে 8 বছরের মধ্যে এই রিসাইকেলের কোনো রিকোয়ারমেন্টই নাই, এখানে আপনাকে চার্জ ডিসচার্জ করে এটাকে আবার নতুন করে ইউজ করতে পারবেন। সো বাই দ্য এন্ড অফ 8 ইয়ার্স আমি কি একটা রিসাইকেল যদি করতেও চাই এটা করে ফেলতে পারবো না? আমার তো এখন মার্কেটে নেই, আমি রিসাইকেল প্ল্যান দিয়ে কি করবো? আমার কয়টা লিথিয়াম ব্যাটারি ইউজ হচ্ছে? বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রি এখন লিথিয়ামে চলে গেছে, স্টিল কিছু জায়গায় লিড অ্যাসিড ইউজ হচ্ছে, ওরা ছাড়া আর কোথাও ইউটিলাইজেশন নাই। সো আপনার তাহলে এখন আমার রিসাইকেল প্ল্যান নিয়ে কথা বলার এখন কোনো দরকারই নেই। সো দ্যাট ইজ সেফ। ইন দ্যাট ওয়েতে আমাদের রিসাইকেল নিয়ে ডেফিনেটলি প্ল্যান থাকা উচিত, পলিসি থাকা উচিত, কিন্তু এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই এখনই। ইন দ্যাট কেস ভাই, এই আপনার লং টেনিউর এক্সপেরিয়েন্সে হোয়াট ইজ ওয়ান মিসকনসেপশন যেটা খুবই বেশি প্রিভ্যালেন্ট, সবাই টেনে কথা বলে, বাট ইটস এ মিথ? আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেই মিথ বাস্টিংটা করে ফেলা। যদিও আমার ক্যারিয়ারের জন্ম হচ্ছে লিড অ্যাসিড নিয়ে, এখন আমি অনেক লিথিয়াম নিয়ে কথা বলি। সো লিড অ্যাসিডে সবাই বলে যে খুব সস্তা ব্যাটারি, এইটার জন্য কখনো রিপ্লেসমেন্ট হবে না লিথিয়ামে। বাংলাদেশে এটা কমন মিথ, বাট আপনি যখন লং টার্ম ইনভেস্টমেন্টে যাবেন তখন আপনার লিড অ্যাসিডের থেকে লিথিয়াম ইজ ভেরি চিপার। লাইক আমি যখন ক্যাসেটেক্স নিয়ে আমরা যখন ব্যাটারি সোয়াপিং টেকনোলজি নিয়ে কথা বলি, তখন আমরা দেখতেছি যে 5 ইয়ার্সে সে লিড অ্যাসিডের পেছনে যেই খরচটা করতেছে, আমি যখন লিথিয়ামকে পার ডে সোয়াপিং এর জন্য, ব্যাটারি সোয়াপিং এর জন্য চার্জ করতেছি, দ্যাটস মাচ চিপার। বাট ওই যে মিথ আছে যে আমার তো লিড অ্যাসিডে এত টাকা লাগে,
যে এই সময় লাগতেছে, এই লাগতেছে, সেগুলো এখানে ধরতেছেন না। তো এই জিনিসটা এখনো বের হয়ে আসতে পারে নাই, কারণ আমরা আসলে বাংলাদেশে যেটা কি হয় যে আমরা সবসময় ইনস্ট্যান্ট সস্তাটা খুঁজি, অলওয়েজ যে আমার এখন সস্তাটা কি হবে। বাট লং টাইম আমি যে এর থেকে বেশি খরচ করতেছি এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, সব শর্ট টাইম গেইনে আছে। সো এই জায়গাটা ভেঙে ফেলতে পারলেই আপনার ওভারঅল জিনিসটা চলে আসে, মানে লিথিয়াম পপুলারাইজ হয়ে যাবে। আর আপনি যদি আমি যদি চার্জিং এর কথা বলি, যে লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করতে আমার 0 থেকে 100% চার্জ হতে মিনিমাম 7 to 8 আওয়ার্স লাগে, লিথিয়ামে 2 to 3 আওয়ার্স ম্যাক্স। দ্যাটস হিউজ, ডিফারেন্সটা হিউজ। and this is going to save a lot of electricity in our national grid. আমাদের এখন বলা হয় যে 40 লাখ 3 হুইলার আছে, সো আপনি চিন্তা করেন 40 লাখ 3 হুইলারের জন্য চার্জিং ক্যাপাসিটি যদি 2-3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়, সো কোথায় গিয়ে থাকবে? আমার গ্রিড তো অনেকাংশে 70% টাইম ফ্রি হয়ে গেল। এখন ভাই কনসিডারিং এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যে জায়গাটা, এখন যেটা আমরা আদর করে টেসলা বলি, রাইট, বাংলাদেশে যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো, ইভেন্চুয়ালি ভাই কত বছরের মধ্যে আমরা একটা হোল ব্যাটারি নেশন হিসেবে নিজেদেরকে দেখতে পারি? মানে পায়ে টানা রিক্সা থাকবে না, বা অন্য যানবাহন ব্যাটারি ইউজ করবে, এরকম একটা স্টেজ কত বছরের লাগতে পারে? মানে এখন 40 লাখ ভেহিকেল যদি বাংলাদেশে রান করে থাকে, দিস ইজ অলরেডি ব্যাটারি নেশন আপনি বলতেই পারেন অলরেডি, কিন্তু দিস ইজ নট স্ট্রাকচার্ড ওয়েতে এটা চলতেছে। দের ইজ নো লিগাল এন্টিটি, দের ইজ নো পলিসি, বাট এখন বিআরটিএ এন্ড গভর্নমেন্ট এটার পলিসি অলরেডি রেডি করে ফেলছে, একটা ইজি বাইকের ডিজাইনও করে ফেলছে মাচ সেফার। সো সেখানে লিথিয়াম ব্যাটারি ইনকর্পোরেটেড হয়ে গেছে। সো এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, এখন ইমপ্লিমেন্টেশন করাটা ইজ নট দ্যাট ইজি, কারণ আপনি 40 লাখ মানে হচ্ছে নিয়ারলি 1.5-2 কোটি লোকের এই ইন্ডাস্ট্রির সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভ। সো আপনি রাতারাতি তাদেরকে বলতে পারেন না যে আমার এই গাড়ি বন্ধ করে যায়, নতুন গাড়ি কিনতে হবে। আর কর্মসংস্থান আন্দোলন, রাইট, এগুলো তো আছেই। সো এটা আপনার বেবি ট্যাক্সি থেকে সিএনজি তে আসতেও কিন্তু ইট টেকস এ লট অফ টাইম। সো ওই ট্রানজিশনের সময়টা আমাদের দিতে হবে। এবং এখন যদি আমরা বলি যে না, এখন কোথাও আমি এই বাংলার টেসলা চলতে দিব না, দ্যাটস নট এ গুড ডিসিশন। মানে এটা কোনো মানে সলিউশন হবে না। আমি যখন অ্যালাউ করছি ফর লাস্ট 20 ইয়ার্স, তখন আমি কিছু বলি নাই। এখন আমি একদিনে সব বন্ধ করে দিব, এটা সম্ভব পসিবল না। আমরা তো রিক্সা বন্ধ করতে পারি নাই না। সো এই জায়গায় আস্তে আস্তে পলিসি ইমপ্লিমেন্ট করে 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 চলে আসতে হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশের, মানে আমি দেখছি, আমি অনেক জায়গায় ঘুরছি তো পৌরসভার, অনেক পৌরসভা কিন্তু অলরেডি অর্গানাইজড, তারা কালার কোড করে ফেলছে। Rajshahi is much more organized in Bangladesh. Khulna is much more organized in Bangladesh. ওইখানে কালার কোড করা আছে যে রাজশাহী তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলো করলো। হ্যাঁ, অ্যামেজিং। হ্যাঁ, ঢাকার জন্য একটা ড্রিম এখন। আমরা ঢাকা দেখে সবাই খুব মানে বিরক্ত হচ্ছে, কিন্তু রাজশাহী খুলনা বলে একটা কালার কোড করে ফেলছে। এই কালার কোড অমুক অমুক দিন চলবে, অমুক সময় চলবে, বাকিটা সেকেন্ড হাফে চলবে। একটা শিফট চলবে এক সময়, একটা শিফট চলবে এক সময়। ওদের চার্জিং এর জন্য চার্জিং স্টেশন করে ফেলা হয়েছে। ওইখানকার লোকাল যে পাওয়ার স্টেশন আছে তারা কানেক্টেড উইথ দ্য চার্জিং স্টেশন, ওখানে মিটার বসায় দেওয়া হয়েছে, যে মিটারে যে বিল আসছে সেটাই ওরা পে করতেছে। ইটস হ্যাপেনিং ইন বাংলাদেশ, কিন্তু ইটস নট ডিসকাসড অর ডিক্লেয়ার্ড অর সারফেস, এটা আসে নাই। ইভেন কুয়াকাটাতে কিন্তু সেম, আমরা ওটাও দেখলাম যে ওখানে যে কোনো পয়েন্ট অফ মানে স্টেট থেকে, হোটেল থেকে বিচ পর্যন্ত সব জায়গায় কিন্তু এই ব্যাটারি চালিত চলতেছে সবাই। সো দ্যাটস নট টকিং অ্যাবাউট, মানে ভেরি আনফরচুনেট। ঢাকা হচ্ছে কি সব থেকে আনঅর্গানাইজড, এরপরে চিটাগাং। এখানে কোনো কাজ করে নাই, এখানে কোনো কাজ হয় না, অনেক কারণ আছে কিন্তু হয় নাই। এই জায়গায় জন্য আমরা সবাই, যেহেতু ঢাকা ফোকাস, ঢাকায় সবকিছু আগে হয়, কিন্তু এখানে যেহেতু সব থেকে খারাপ অবস্থা আছে, এই জন্য সবাই মনে করতেছে এটাই সব থেকে খারাপ, মানে এই পুরো ইন্ডাস্ট্রি খারাপ। দ্যাটস হাউ উই পারসিভ। কারণ আমি তো এটা ফেস করতেছি এভরিডে। আমার গাড়ি যাচ্ছে, লাগাই দিচ্ছে, গাড়ির সাথে লাগাই দিচ্ছে, গাড়ি লাগাই দিচ্ছে, রিক্সার সাথে নড়তে পারতেছে না, হুট করে ডানে বামে চলে আসতেছে, আন্দোলন করতেছে ফর নো রিজন। সো ঢাকার বাইরে আমার কাছে মনে হয়েছে যে মাচ মোর অর্গানাইজড দেন ঢাকা। সো ওইখানে অবশ্যই ওভারলি পপুলেটেড বাট কন্ট্রোল ওয়েতে আছে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, বর্তমানে আপনার সবচেয়ে ফেভারিট ইমার্জিং টেক কোনটা এই ইন্ডাস্ট্রিতে? ইলেকট্রিক ভেহিকেল। ইন্টারেস্টিং। বাংলাদেশে আমি যদি এইভাবে পারসিভ করি যে $6.6 বিলিয়ন আমরা মোর অর লেস ক্রুড অয়েল ইম্পোর্ট করি এভরি ইয়ার, তার মধ্যে 64% কনজিউম বাই দ্য ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। সো এই মোবিলিটি ইন্ডাস্ট্রিতে ল্যান্ডলি $4.5 বিলিয়ন ক্রুড অয়েল আর বিং ইউজড। সো আমি যদি 5 বছরের লাইফ স্প্যান ধরে একটা লিথিয়াম ব্যাটারিতে ইলেকট্রিক ভেহিকেলে $22 বিলিয়ন or $20 বিলিয়ন প্লাস আমাদের কনজাম্পশন হয়। এই টাকা দিয়ে আমার 4 হুইলার বাংলাদেশে আছে, ধরেন ইনক্লুডিং ট্রাক
হ্যাঁ। বাস সহ থ্রি হুইলার ছাড়া নিয়ার অ্যাবাউট 5 লাখ 6 লাখ গাড়ি, আপনি এটা এই টাকাটা ইনসেন্টিফাইজ করে ইজিলি উইদিন দ্য 5 to 10 ইয়ার্স এর মধ্যে সবাইকে আপনি ইলেকট্রিক করে দিতে পারেন। সেকেন্ড কোশ্চেন আসবে হোয়াট ডু আই চার্জ? চার্জিং স্টেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা সম্ভব। এখন যে পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে তার 30 to 35% ক্যাপাসিটি বাড়াতে পারলে আমার এই পরিমাণ ভেহিকেলের চার্জিং হয়ে যাবে। কিন্তু এখানে আমার একটা কাউন্টার কোশ্চেন আসবে, জি চায়ের দোকানের মতো যদি করে বলি যে আমার তো বাসায় কারেন্ট থাকে না, সেখানে আপনারা সব চার্জার কি দিবেন? এটা তো তখন এখন কি করব? হ্যাঁ, ওই জন্য বলছি ইনফ্রাস্ট্রাকচার শুড কাম ফ্রম দ্য পলিসি Right. মেকার অফ দ্য গভর্নমেন্ট। উনি যদি ডিসাইড করে, যে গভর্নমেন্ট যদি ডিসাইড করে যে হ্যাঁ আমি ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করব আজকে থেকে, সো দ্যাটস ওয়ার কামস ফ্রম আমার পাওয়ার কোথা থেকে আসবে? তাহলে 30% পাওয়ারের জন্য বাড়াও। আমার চার্জিং স্টেশন কোথায় হবে? চার্জিং স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার গুলো রেডি করো। সেগুলো ফার্স্ট স্টেজে কমার্শিয়াল গুলো রেডি করলেই হয়ে যাবে। আমার ট্রাক, বাস, লাস্ট মাইল কানেক্টিভিটি যারা করতেছে তাদের জন্য চার্জিং স্টেশন অ্যাভেলেবেল করে দিলেই বাকিরা অটোমেটিক চলে আসবে। এরপরে আপনার গাড়ি কনভার্ট করতে হবে। গাড়ি কনভার্ট করতে গেলে আমাদের গাড়ি কি পেট্রোল থেকে সিএনজি তে হয় নাই, এলপিজি তে হয় নাই। সো এই মানুষজনের কোনো ইন্টারেস্ট নেই, নিউ টেক নিয়ে বাংলাদেশিদের কখনো ইন্টারেস্টের কোনো অভাব ছিল না। আইফোন সো অ্যাডাপ্টেশন আসবে। আচ্ছা, এখানে আরেকটা ভেরি ইন্টারেস্টিং কেস, আমরা যখন এবং লিথিয়াম ব্যাটারি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব থাকা লাগবে। ওয়ান্স ইউ আর প্রডিউসিং লিথিয়াম ব্যাটারি ইন বাংলাদেশ, তখন যেটা হবে যে ইউ আর দ্য পার্ট অফ দ্য গ্লোবাল ডমিনেশন ইন কামিং ডেজ। কারণ আপনি কিন্তু তেলটাকে রিপ্লেস করতেছেন উইথ দ্য ব্যাটারি। গ্লোবাল পাওয়ার কি চলতেছে? যারা তেল অয়েল বেস চলতেছে। সো আপনি যখন শিফটিং এর পার্ট হয়ে যাচ্ছেন, তখন আপনিও ভেরি স্মল স্কেল হলেও ইউ আর পার্ট অফ দিস ডমিনেশন। এই অপরচুনিটিটা আমাদের বাংলাদেশের নেওয়া মানে মাচ ইজিয়ার দেন সার্চিং দ্য অয়েল অর এনিথিং। এই পার্সপেক্টিভ থেকে গভর্নমেন্টকে আগাইতে হবে। এবং ইটস নট লাইক যে আমার খালি বাংলাদেশের জন্য। আমি যখন লিথিয়াম ব্যাটারি সেল যেটা বলে সেল ম্যানুফ্যাকচারিং এ যদি যাই, তাহলে আমি গ্লোবালিও সার্ভ করতে পারবো। আমরা একটা প্যারালাল ইন্ডাস্ট্রি অফ দ্য আরএমজি, উই ক্যান প্রডিউস ইট, উই ক্যান ফিক্স ইট এট দ্য সেম টাইম। আমি যেটা বলছি 2040 এর আগে লিড অ্যাসিড ব্যাটারি চেঞ্জ আসবে না। সো আমরা লিড অ্যাসিড ব্যাটারিকেও গ্লোবালি এক্সপোর্ট করার জন্য উই ক্যান পুশ বাই দ্য গভর্নমেন্ট। আমার গভর্নমেন্ট অনেক কিছু দিয়ে রাখছে লিড অ্যাসিডকে এক্সপোর্ট করার জন্য, বাট উনি কোথাও গিয়ে বলে না যে আমরা ব্যাটারি বানাই। ট্রাস্ট মি, বাংলাদেশ থেকে 55 কান্ট্রিজে এক্সপোর্ট হয়। বাট নোবডি টক্স অ্যাবাউট ইট। ইন্ডিয়াতে অ্যান্টি ডাম্পিং কেস করে বাংলাদেশকে বন্ধ করতে বাধ্য হয়েছে, যেভাবে রহিম আফরোজ ব্যাক ইন 2002-3-4 এর সময় মার্কেট ক্যাপচার করতেছিল। মাই গুডনেস। সো এই জিনিসটা এখন আপনার ওয়ার্ল্ডের যারা ব্যাটারি ডিল করতেছে লিড অ্যাসিডে, ইট ইজ বিন এস্টাবলিশড বাংলাদেশ লিড অ্যাসিড ব্যাটারি বা ব্যাটারি বানাতে পারে, এন্ড উই আর নট ক্যাপিটালাইজিং ইট ফ্রম দ্য সোর্স অফ দ্য গভর্নমেন্ট। যা করতেছে সব আমাদের ম্যানুফ্যাকচারার নিজে করতেছে, কেউ এখানে আসতেছে না। এই জায়গা থেকে গভর্নমেন্টের আনতে হবে। এবং আমার কেন জানি মনে হয় যে গভর্নমেন্ট যদি চায়, আমরা আরএমজি সেক্টরের অল্টারনেটিভ রেভিনিউ জেনারেশন এক্সপোর্টে গ্লোবাল মার্কেটে উই ক্যান প্লে এনি টাইম ইফ ইউ ওয়ান্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ টু। ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু ইউ, এন্ড আই হোপ আমাদের দর্শকরা হচ্ছে অনেক মিসকনসেপশন গুলো থেকে তারা বের হবে এবং একটা হোলিস্টিক আমরা আইডিয়া এখানে পেয়েছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। Thank you for your time. Thank you for inviting me. Thank you. We had a very nice talk with Nasim bhai, and thank you viewers for staying with us. Thank you so much. আপনারা আপনাদের রিঅ্যাকশন জানান, লাইক, সাবস্ক্রাইব and share, and just comment what part did you like the most regarding this. Thank you.